আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। শপথ নেওয়ার পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে উঠে আসে ভঙ্গুর অর্থনীতি সচল, দুর্নীতি প্রতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ, দেশে সুশাসন প্রতিষ্ঠা সহ নানা বিষয়। জানান, প্রতিটি নাগরিকের জন্য দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চায় সরকার। অনিয়ম অনাচারের সকল সিন্ডিকেট ভেঙে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে তারেক রহমানের প্রথম ভাষণ। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। বক্তব্যের শুরুতেই বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকার প্রধান। তার নাতি দীর্ঘ বক্তব্যে উঠে আসে গত 2 দশকের অনিয়ম আর দুঃশাসনের কথা। সেই সাথে ভঙ্গুর অর্থনীতি সচল, দুর্নীতি প্রতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, কোনো প্রভাব প্রতিপত্তি কিংবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। রোজা শুরুর আগ মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রমজানে অতিরিক্ত লাভের মানসিকতা পরিহার করে ক্রেতাদের স্বস্তিতে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, অনিয়ম অনাচারের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার। এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। মেধা ও জ্ঞানের মাধ্যমে দেশকে গড়ে তুলতে যুব সমাজকে সব ধরনের সহযোগিতার পরিকল্পনার কথাও জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধায়, জ্ঞানে, বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল বিএনপি সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম দিন হল নবগঠিত মন্ত্রিপরিষদের অভিষেক বৈঠক। এতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। নতুন দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 12:30টার দিকে সচিবালয়ে আসেন তিনি। সরকার প্রধানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে 1 নম্বর ভবনে নিজ দপ্তরে যান তারেক রহমান। দুপুরে মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী, দেন নানা দিক নির্দেশনা। এরপর কথা বলেন সচিবদের সাথে। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, জনগণ যে প্রত্যাশা নিয়ে ম্যান্ডেট দিয়েছে সেটি পূরণে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজায় বিদ্যুৎ দ্রব্যমূল্য ঠিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকে অগ্রাধিকার দেন তারেক রহমান। রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয়। শিগগিরই 180 দিনের একটি কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা জানান, দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের অবস্থান স্পষ্ট। তিনি চান ক্লিন গভর্নমেন্ট। শর্ট টার্মে 180 দিনের জন্য বিএনপির একটা
প্ল্যান আছে, সেটা তার আগেই তৈরি করা ছিল, সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। কোনো মন্ত্রিপরিষদের সদস্যকে যাতে কেউ ব্যবহার করে কোনো ধরনের দুর্নীতির জায়গায় কেউ আশ্রয় নিতে না পারে সে ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকতে বলেছেন। এবং এই সরকার যে এবার একটা ক্লিন সরকার হওয়ার ব্যাপারে তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার তিনি বাস্তবায়ন করতে চান। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারের কথা বলেন তারেক রহমান। বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়, রাজনৈতিক সম্পৃক্ততা খুঁজে দেখা হবে না, সব হবে মেধার ভিত্তিতে। সেক্রেটারিদের উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন, তাদেরকে তিনি বলেছেন এই যে জনগণ আমাদের ম্যানিফেস্টোর উপরে ম্যান্ডেট দিয়েছে, তো সুতরাং যেটা জনগণের ইচ্ছা পিপুলস উইল প্রাধান্য পাবে। সবাইকে আমরা বলেছি যে কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। আমাদের কথা কম কাজ বেশি, জনগণের কাছে দোয়া প্রার্থী যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। সরকারের প্রতি নিরঙ্কুশ জনসমর্থন মনে করিয়ে সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে নতুন বাংলাদেশ। নিজ দপ্তরে ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় এক প্রশ্নে তিনি বলেন, জোর করে মন্ত্রী হননি, পাশাপাশি গণমাধ্যমকে গুজবের কারখানা হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। নতুন সরকারের প্রথম দিন ব্যস্ততার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ডক্টর খলিলুর রহমান। এই সময় গণমাধ্যমের মুখোমুখি হন নতুন পররাষ্ট্রমন্ত্রী। সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের পররাষ্ট্রনীতি কি হতে পারে জবাবে ডক্টর খলিল জানান, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন তারা। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছে। সভরেন ইকুয়ালিটি মানে সার্বভৌম সম্মতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি, জাতীয় সম্মান, মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নাই। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। উপদেষ্টা পরিষদ থেকে যারা ডক্টর খলিলের পদত্যাগ চেয়েছেন তাদের মন্ত্রিসভায় পদ পাওয়া স্বার্থের সংঘাত কিনা এমন প্রশ্নের জবাবে সাফ জানান, জোর করে মন্ত্রিসভায় আসেননি তিনি। অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো এটা বলছে, তো গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। আচ্ছা, বিএনপিও মাঝখানে বেশ কিছু উপদেষ্টাদের নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়ার বা সরিয়ে রাখার প্রস্তাব দিচ্ছিল, তার মধ্যে আপনার নামও ছিল। এই ক্যাবিনেটে আপনি কিভাবে সাস্টেইন করবেন বা মিলবেন? আমি তো জোর করে যাইনি। তো এক একজন এক এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তনও হয়, তাই না? ভারত সহ যেসব দেশের সাথে সম্পর্ক থমকে আছে তাতে গতি আনার ইঙ্গিত দেন নতুন পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে গুজব মোকাবেলায় গণমাধ্যমের সহায়তা চান তারা। এবং আমাদের ফরেন পলিসি ফর এ চেঞ্জ আফটার 17 ইয়ার্স, এটা আমাদের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের ফরেন পলিসি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 50 থেকে 55 কোটায় বয়স, মন্ত্রিসভায় এমন মন্ত্রী 19 জন। এর মধ্যে অধিকাংশই প্রতিমন্ত্রী। শপথের পর সচিবালয়ে প্রথমবার অফিস করে তারা বলেন, দুর্নীতি নয়, স্বচ্ছতা ও সততার সাথে কাজ করবেন। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য, সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। দীর্ঘ 20 বছরের রাজনৈতিক সংগ্রাম শেষে মন্ত্রিপরিষদ গঠনের সুযোগ পেল বিএনপি, যেখানে ঠাঁই পেয়েছে চেনা অচেনা 50টি মুখ, যাদের মধ্যে প্রায় অর্ধেকই তরুণ। প্রথমবার সংসদ সদস্য হয়েই অনেকে পেয়েছেন মন্ত্রিত্ব, আবার ভোটে হেরে গিয়েও কেউ কেউ বসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। বিএনপি জোট সরকারের 24 প্রতিমন্ত্রীর মধ্যে অন্তত 19 জনের বয়স 50 থেকে 55-এর মধ্যে, যেমন ববি হাজ্জাজ, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, জোনায়েদ সাকি, শেখ রবিউল আলম, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সবচেয়ে কম 31 বছর বয়সে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
আর ৩৮ বছর বয়সী ইশরাক বসেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। অনেস্টির মাধ্যমে আমরা চেষ্টা করব যেন মাননীয় প্রধানমন্ত্রী যে উই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য মানুষকে যেন আমরা কিছু দিতে পারি। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। আশেপাশের দেশগুলোতে সকলে চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে পড়ানোর জন্য। মন্ত্রিসভায় ৩ নারীর মধ্যে দুজনই অপেক্ষাকৃত তরুণ। ফরিদপুর থেকে নির্বাচিত শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ, আর ২ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন নাটোর থেকে নির্বাচিত ফারজানা শারমিন। আমরা যে প্রতিশ্রুতিগুলি জনগণকে দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি যেন আমরা মনে রাখি এবং সেইভাবে যেন মন্ত্রণালয়গুলো কাজ করে। ইমেজ বিল্ড আপ করতে হবে যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি এবং আমরাই পারবো হচ্ছে দেশে একটি ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। তরুণ মন্ত্রীরা বলছেন যে আস্থা থেকে মন্ত্রিত্বের ভার দেওয়া হয়েছে তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। তৈরি এগেন গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে। ইজাদ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের কারণেই ২৬-এর নির্বাচন, এর চেতনা বাস্তবায়নে সংসদে ভূমিকা রাখতে হবে সবাইকে। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পরদিনই রাজধানীর মিরপুরের ৬০ ফিটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রায় ঘণ্টাখানেক নিজ হাতে সড়কের আবর্জনা পরিষ্কার করেন জামায়াত আমির। এ সময় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। শহীদদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার থাকবে জামায়াত। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। দেশকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে ভূমিকা রাখারও তাগিদ দেন সংসদের বিরোধী দলীয় এই নেতা। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো সিয়াম সাধনার মাস মাহে রমজান। তারাবির নামাজ আদায় ও সেহরি করে প্রথম রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী চিন্তাবিদের মতে পবিত্র কোরআন নাজিল হয় এ মাসের তাৎপর্য অসীম। জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান তাদের। রমাদান শাহরু রমাদান। মহিমান্বিত রমজান শুদ্ধতার সংযমের বারতা ছড়িয়ে দিতে আবারও এলো মুসলিম জাহানের মাঝে। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কেবল খাবার পানি গ্রহণ না করাই নয়, বরং সব রকম মন্দ কাজ থেকে বিরত থেকে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের এক পুণ্যময় মাস। বছর ঘুরে পবিত্র মাসের আগমন অন্যরকম প্রশান্তির আবহ ছুঁয়ে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। শহরের বাঁকে বাঁকে তাই সিয়াম সাধনার আয়োজন। পরচর্চা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, লোভ, অহংকার এগুলো থেকে মুক্ত থাকব। এগুলো আমরা করব না, এগুলো আমরা রমজান থেকে আমরা শিক্ষা নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানটা দিয়েছেন
চেষ্টা করব এইটা তাকে উনি যেভাবে আমাদেরকে দিয়েছেন আমরা সেভাবে তাকে এটা অনুগ্রহ গিফট করবো ইনশাআল্লাহ। রোজা, তারাবি আর নফল ইবাদতের মধ্য দিয়ে সবার চেষ্টা থাকে গোনা মাফের। ইসলামিক চিন্তাবিদদের মতে পবিত্র কুরআন নাজিল হওয়ায় এ মাসের তাৎপর্যও অসীম। তাই ইফতার, সেহরি খাবার আয়োজনের ব্যস্ততা আর অলস সময় না কাটিয়ে গোটা মাস জুড়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে কাটানোর পরামর্শ তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদেরকে রোজা দিয়েছি তোমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি অর্জন করতে পারো, আত্মশুদ্ধি অর্জন করতে পারো। সুতরাং আমরা বলতে পারি যে মাহে রমাদানের এই প্যাকেজ হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা কানেক্ট হওয়ার, সম্পর্ক নবায়ন করার, উন্নয়ন করার একটা মাধ্যম হচ্ছে এই রমাদান। রমজান সহমর্মিতার মাস হলেও এদেশে প্রতিযোগিতা চলে নিত্যপণ্যের দাম বাড়ানোর। তাই ইসলামিক স্কলারদের মতে কোনো ব্যক্তি অন্যের কষ্টের কারণ হলে সিয়ামের সওয়াব থেকে বঞ্চিত হবেন তিনি। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আজ থেকে শুরু হচ্ছে টানা 39 দিনের ছুটি। এর মধ্যে রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা জানানো হয়। 18 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ পর্যন্ত টানা 26 দিন স্কুল বন্ধ থাকবে। এরপর 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে একদিনের সাধারণ ছুটি রয়েছে। পরবর্তী 2 দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়েছে এই বিরতি আরও দীর্ঘ হবে। রোববার থেকে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে। চট্টগ্রামে এবারে জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে 50 ভাগ আর গণভোট 51 ভাগ। ভোটের পার্থক্য প্রায় 45,886, জানিয়ে প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। জামানত বাজেয়াপ্ত হয় 62 ভাগ প্রার্থীর, আর গণভোট ও জাতীয় ভোট মিলে বাতিল হয় প্রায় 3 লাখ ভোট। রনি দত্তের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে মোট ভোটার ছিল 66,82,517 জন। ভোট দিয়েছেন 33,76,807 জন। সেই হিসাবে এবার ভোট পড়ার হার 50.53 ভাগ। নির্বাচন কমিশনের তথ্য মতে চট্টগ্রামে গণভোটে হাতে রায় দেন 18,42,428 জন, আর না ভোট দেন 13,58,260 জন। সব মিলে গণভোট দেন 34,22,693 জন। সে হিসেবে ভোট কাস্টিংয়ের হার 51.21 ভাগ। ফলে প্রার্থীদের ভোট ও গণভোটের মধ্যে পার্থক্য প্রায় 45,886 ভোট। যতগুলো ভোটার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার ভোটাধিকার প্রয়োগ করেছে, ততগুলো মার্কার ব্যালটে হবে, ততগুলো ব্যালট, হ্যাঁ না ভোটের ব্যালটও ততগুলো। এখানে পার্থক্য হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কাস্টিংয়ের ক্ষেত্রে পার্থক্য দেখানোর সুযোগটা নির্বাচন কমিশন, এটা চরম একটা ব্যর্থতা এবং এখানে এটা নিয়মের গুরুতর ব্যত্যয় ঘটেছে। এবার সবচেয়ে বেশি 63 ভাগ ভোট পড়েছে চট্টগ্রাম 15 আসনে, আর সবচেয়ে কম 41% ভোট পড়ে চট্টগ্রাম 11 আসনে। নিয়ম অনুসারে কোনো আসনে প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত। এবারে 16টি আসনে 115 জন প্রার্থীর মধ্যে 72 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, যার মধ্যে আছে জামায়াত ইসলামী ও এনসিপির প্রার্থী। যদিও এই পদ্ধতি সংস্কারের প্রয়োজন আছে বলে মনে করেন নাগরিক সমাজ। অসম প্রতিযোগিতায় আসা মানুষদেরও জামানত বাজেয়াপ্ত হয়েছে, অগ্রহণযোগ্যদের বাতিল হয়েছে, এবং যাদের অর্থবিত্ত আছে কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা অগ্রহণযোগ্য, এবং সেজন্যই তাদেরটা বাতিল হয়েছে। অনাহূত প্রার্থী বাড়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা আইন হতে পারে, নির্বাচনের ন্যূনতম এত % ভোট না পেলে প্রার্থীকে এত টাকা জরিমানা দিতে হবে। চট্টগ্রামে গণভোট বাতিল হয়েছে 2,12,000, আর জাতীয় নির্বাচনে এই সংখ্যা 82,755। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। 25 ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জাতীয় সংসদ নির্বাচনের কারণে 20 ফেব্রুয়ারির পরিবর্তে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে এক মতবিনিময় সভায় নতুন তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম 20 ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর কথা জানিয়েছিলেন।
রাজধানীর ভেঙে পড়া নগর স্বাস্থ্য ব্যবস্থায় প্রাণ ফেরাতে এবার যুক্ত হলো ডিজিটাল প্রযুক্তি। আর্ক ফাউন্ডেশনের বিশেষ সিম্পল অ্যাপ ব্যবহার করে অসংক্রামক রোগীদের ফলো আপ এখন যুক্ত হচ্ছে জাতীয় তথ্য ভাণ্ডারে। বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পাওয়া এই মডেলটি হতে পারে আগামীর নগর স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সমাধান। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 অনুযায়ী ঢাকায় বাস করে 3.5 কোটির বেশি মানুষ। তবে সংখ্যার বিষয় হলো 2050 সাল নাগাদ এই সংখ্যা ছাড়াবে 5 কোটি। কিন্তু এই বিপুল মানুষের স্বাস্থ্য সেবা কি সামাল দিতে পারবে বর্তমান কাঠামো? নগর স্বাস্থ্য ব্যবস্থার এত অন্ধকারের মাঝে আশা জাগাচ্ছে বেশ কিছু আধুনিক উদ্যোগ। ঢাকা ও খুলনার প্রাথমিক স্বাস্থ্য সেবায় পরিবর্তন আনতে কাজ করছে আর্ক ফাউন্ডেশন। কোরাস কনসোর্টিয়ামের অধীনে তারা ব্যবহার করছে একটি সিম্পল অ্যাপ। মূলত এই ডিজিটাল টুলের মাধ্যমে অসংক্রামক রোগীদের ফলো আপ এবং তথ্য বিশ্লেষণ করা হয়, যা সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় ডিজিটাল হেলথ ইনফরমেশন সিস্টেমের সাথে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্যোগকে নগর স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর জন্য সঠিক পরিকল্পনা নেওয়া অনেক সহজ হবে বলে আশা সংস্থাটির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খেলার খবর। টি-20 বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ অংশ না নিলেও 2028 আসরে অংশ নেওয়া নিশ্চিত। 2028 বিশ্বকাপের স্বাগতিক দুই দেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা 10 দেশ অংশ নেবে সরাসরি। যে তালিকায় বিশ্বকাপের সুপার 8-এ খেলা 7 দেশই খেলবে সরাসরি। এর বাইরে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড র্যাঙ্কিংয়ের কারণে সুযোগ পাচ্ছে। 9 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের অবস্থান বিবেচনায় নেওয়ার কথা। এর মধ্যে বিশ্বকাপ বাদে আর কোনো দলের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই। বিশ্বকাপের বাকি 8 দেশ আসবে বাছাই পর্ব থেকে।